আসসালামু আলাইকুম দর্শক, নির্বাচনে সেনাবাহিনী নামতে পারে। অনেকেই ভাবছে যে সেনাবাহিনী নামলে দেশে কোনো ধরনের অগণতান্ত্রিক সরকার তাদের ক্ষমতা করায়ত্ত করতে পারবে না এবং সেনাবাহিনী সরকারের বিরুদ্ধে হয়তো মাঠে নামবে, এমনটাই মনে করছে অনেক সেনা অফিসার। কিন্তু তাই যদি হয় তাহলে কেন ডিজিএফআই এর গোয়েন্দা বাহিনী দিয়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে? সেনাপ্রধান বলছে যে বাংলাদেশে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। অরাজক পরিস্থিতি কারা তৈরি করছে? এই আওয়ামী লীগ সরকার সরকারি দলে থাকা অবস্থায় নানা রকম ভয় ভীতি দেখিয়ে বিরোধী দলের উপর অত্যাচার করে। আবার বিরোধী দলে যখন থাকে তারা বিভিন্নভাবে হরতাল দিয়ে মানুষ পুড়িয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে, লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে সাপের মতো মানুষকে হত্যা করে। এভাবে নৃশংস কায়দায় ক্ষমতা আসার চেষ্টা করে এই আওয়ামী লীগ। অথচ আমরা বারবার দেখে এসেছি যে সেনাবাহিনী এই স্বৈরাচারের পক্ষেই মাঠে নেমেছে। তো যাই হোক বন্ধুরা, চলুন মূল খবরে যাওয়া যাক। বাহিনী মোতায়েনের ব্যাপারে 2018 সাল আর 2023 সাল বা 24 সাল একরকম না। তখন সেনাপ্রধান যিনি ছিলেন আর এখন যিনি সেনাপ্রধান আছেন, দুজনেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আমার জুনিয়র দুজনেই। এবং এখন যিনি কমান্ড করছেন উনি হচ্ছেন 9 BML অঙ্কুশ। তো আমার মনে হয় না যে পরিস্থিতি, কারণ একজন ব্যক্তি কি কমেন্ট করলো তার কমেন্টের উপরে কিন্তু সেনাবাহিনীর ভাবমূর্তির খুব একটা আমি মনে করি যে আপনার আসা যায় না। সেনাবাহিনীর নিজস্ব স্বকীয়তা নিয়ে তারা করেছে এবং এই ইউনিফর্মটা পরার জন্য তাকে কিন্তু অনেকটা তিতিক্ষা আপনার পার হয়ে তারা ইউনিফর্মটা পরতে পেরেছে। যে 57 জন অফিসার আপনার শহীদ হয়েছে আপনার 2009 সালে, তো তাদের প্রায় প্রত্যেকে না, সবাইকে আমি চিনি, অনেকে আমার স্টুডেন্টও ছিল এবং অত্যন্ত মেধাবী তারা। তাদের এই স্মৃতি এত সহজে কেউ ভুলে যাবে না এবং যতদিন সেনাবাহিনী থাকবে তাদের এই স্মৃতি কেউ ভুলবে না। এটলিস্ট আমি ভুলতে পারছি না, আমার জীবদ্দশায় তো ডেফিনেটলি ভুলতে পারবোই না। পর যত জেনারেশনে আসুক, এই 57 জন অফিসারের যে আপনার যারা শহীদ হয়েছেন তাদের কথা কেউই ভুলতে পারবে না এবং এটা তাদের যে তাদের যে এই অভাবটা, এটা অনুভূত আমাদের সবসময় হচ্ছে। এটা আমি মনে করি যে এই দিবসটাকে একটা দিবস হিসেবে চিহ্নিত করে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই জিনিসটা সেনাবাহিনী থেকে উদ্যোগ নিয়ে এই দিনটা পালন করা উচিত। যদিও আমরা শুধুমাত্র দোয়ার মাহফিল করি বলে এগুলো সমাধান হবে না। তো আমি যেটি বলতে চাচ্ছি স্যার, যে আপনি যে বলছেন সেনাবাহিনীর উপর আস্থা রাখছেন, এবারে নির্বাচনের ব্যাপারে আস্থা রাখছেন, এই আস্থার সূত্রটা কি? না, নির্বাচন আমি কিন্তু বলেছি সেনাবাহিনীর উপর আমার আস্থা আছে। যেই বাহিনীটাকে আমি এতদিন ধরে দেখে এসেছি, আমি সেই সেকেন্ড লেফটেন্যান্ট থেকে এখন তো ডাইরেক্ট লেফটেন্যান্ট হয়ে যায় একাডেমি থেকে। আমরা সেকেন্ড লেফটেন্যান্ট, ক্যাপ্টেন বিভিন্ন র্যাঙ্ক অতিক্রম করে সৈনিক সাথে মেলামেশা করেছি এবং অফিসারদের সাথে মেলামেশা করেছি, জুনিয়র সিনিয়র সবার সাথে। যারা প্রেসিডেন্ট জিয়া যখন সেনাবাহিনীর প্রধান তখন আমরা আর্মিতে ছিলাম। HM এরশাদ যখন সেনাবাহিনীর প্রধান তখনও আমরা কন্টিনিউ করছি চাকরি। জেনারেল আতিক যিনি পরশুদিন মারা গেলেন, সেনাবাহিনীর প্রধান, অত্যন্ত ভালো এবং মেধাবী ছিলেন। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন চিরজীবনের মতো 93 বছর বয়সে। তো আমরা সবাইকে দেখে এসেছি, সবার অধীনে চাকরি করে এসেছি। জায়গাটা যদি আপনাদের মত সময় যেটা ছিল সেটি যদি থাকতো, তাহলে আপনি কি মনে করেন যে 15 বছর ধরে বাংলাদেশে এইভাবে ফ্যাসিজম চলতে পারত? আপনি কি মনে করেন যে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে আয়নাঘর হতো? আপনি কি মনে করেন যে এভাবে মানুষকে গুম করা হতো? ফোর্স ইন্টেলিজেন্স যাদের কাজ হচ্ছে অফিসারদের দিকে নজরদারি করা, তারা রাজনৈতিকভাবে এই ডিজিএফআই এভাবে ইনভলভ হতে পারতো? এগুলো তো স্যার দেশপ্রেমের কোনো নমুনা নয় স্যার। এই জাতীয় পার্টির মনোনয়নপত্র প্রত্যাহার করবে, ডিজিএফআই এর ব্রিগেডিয়ার নিশাত যে ওইখানে দাঁড়িয়ে থেকে চাপ দিয়ে তাদেরকে প্রত্যাহার করতে দিল না। এটা ডিজিএফআই এর কাজ? এটা সেনাবাহিনীর অফিসারের কাজ? আপনার সেনাবাহিনী আর বর্তমান সেনাবাহিনী কি এক? আপনি তাই মনে করেন? আমি আবারও বলছি আপনাকে, একজন ব্যক্তিগত যে কোনো একজনকে উপস্থাপন করে আমরা সেনাবাহিনীকে
দোষারোপ না করার জন্য আমি অনুরোধ করছি আপনাকে। আমি তো ভারত অনেকভাবে আমেরিকাকে ম্যানেজ করার চেষ্টা করছে, কিন্তু উল্টো আমেরিকাই ভারতকে বোঝানোর চেষ্টা করছে যে এই স্বৈরাচারী সরকারকে তারা ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। আর এই জন্যই পিটার হাস আবারও গিয়েছে দিল্লিতে, যাতে শেখ হাসিনার পক্ষ থেকে ভারত তাদের পুরোপুরি সমর্থন তুলে ফেলে। কিন্তু ভারত নাটক করছে যে তারা এমন ভাব জাগাচ্ছে তারা কোনোভাবে শেখ হাসিনাকে সহায়তা করছে না, অথচ তারা কিন্তু ঠিকই ভিতরে ভিতরে শেখ হাসিনাকে পুরোপুরি সহায়তা করছে। তো চলুন এ নিয়ে বিস্তারিত জানা যাক। আপনারা সবাই জানেন যে পিটার হাস দিল্লি গিয়েছেন বড়দিনের ছুটিতে, এবং এটা নিয়ে সমস্ত বাংলাদেশে একটা তোলপাড় চলতেছে যে পিটার হাস কেন দিল্লি গেলেন। আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি যে পিটার হাস মূলত দিল্লি গিয়েছেন ভারত সরকারকে বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থান জানিয়ে দেওয়ার জন্য। এখন অনেকেই ইনবক্সে কমেন্ট করেছেন যে ভাই, এটা তো দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলতে পারে, পিটার হাসের যাওয়ার তো কোনো দরকার নাই, তাই না? কিন্তু যেহেতু ভারত আমেরিকার একটা বন্ধু রাষ্ট্র এবং স্ট্র্যাটেজিক পার্টনার, সেহেতু আমেরিকা এটা ভারতকে বুঝিয়ে বলতে চায় যে কেন হাসিনার ক্ষমতায় থাকা বাংলাদেশের জন্য ক্ষতিকর, এবং এটা পিটার হাস যেভাবে বুঝিয়ে বলতে পারবেন সেটা কিন্তু দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওইভাবে বুঝিয়ে নৈতিক। দেখুন, ভারত সরকার হাসিনাকে বসিয়ে রাখতে চায় ক্ষমতায়, কারণ এতে ভারত সরকারের পারপাস সার্ভ হয়। কারণ এটা দুর্বল সরকার থাকলে আপনি যা বলবেন সে তাই শুনবে। আপনি আদানি বিদ্যুৎ চুক্তি করতে পারবেন, বাজার মূল্যের থেকে অনেক বেশি মূল্যে বিদ্যুৎ বিক্রি করতে পারবেন, আপনি ট্রানজিট নিতে পারবেন, আপনি নদীর পানি ব্যবহার করতে পারবেন, আপনি বন্দর ব্যবহার করতে পারবেন, আপনি যা খুশি তা করতে পারবেন। এই নতজানু সরকার চুপ থাকবে, কারণ ওদের ম্যান্ডেট নাই। আপনি দেখুন, মিয়ানমারের পার্লামেন্টে কিন্তু 25% আসন সেনাবাহিনীর জন্য বরাদ্দ ছিলই। এতে সাধারণ জনগণ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তারপরেও সেই পার্লামেন্টে 2021 সালের নভেম্বরে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি 80% আসন পেয়ে ক্ষমতায় আসে। কিন্তু জান্তা সরকার এই সুচির গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করে এবং সুচিকে কারাবন্দী করে। এবং এতে কিন্তু ভারত একটা জান্তা সরকারকে বলতেছে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা করার জন্য। কিন্তু যদিও এই আলোচনা অনেক দেরি হয়ে গিয়েছে, এখন আর ওই আলোচনা করার সময় নাই। তো বাংলাদেশে এই শেখ হাসিনার বিরুদ্ধে যদি গণ আন্দোলন হয় এবং যদি পশ্চিমা দেশগুলো বাংলাদেশের উপর বিভিন্ন স্যাংশন দেয় এবং নিষেধাজ্ঞা আরোপ করে, আসলে ভারতের পক্ষে আরেকটা দেশে এসে সৈন্য পাঠিয়ে হাসিনাকে বাঁচানো এটা সহজ হবে না। কারণ বাংলাদেশ হচ্ছে আরেকটি দেশ এবং বাংলাদেশে ভারত সৈন্য পাঠানোটা অত সহজ হবে না। হ্যাঁ, হয়তো ভারত বুদ্ধি দেয় এবং পিটার হাস যখন ভারতকে বুঝিয়ে বলবে যে দেখো, হাসিনা ক্ষমতা থাকা বাংলাদেশের জন্য ক্ষতিকর, এটা আমি মনে করি ভারত বুঝবে না। এবং যদিও ভারত সামনাসামনি হয়তো বোঝার ভান করলেও গোপনে গোপনে তারা হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেষ্টা করবে, কিন্তু ভারত পারবে না। কারণ এদিকে বন্ধুরা, 14 ও 18 সালে আমরা ভোট ডাকাতি করেছি। আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল। 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি, এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এভাবে আওয়ামী লীগ যে ভোট চোর করছে তা নিজেদের মুখে স্বীকার করছে সরকার। এদিকে আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 1 আসনে তৃণমূল বিএনপি প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন, পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তৈমুর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার কাঞ্চনবাজারে রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 5 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় কয়েকজনকে রামদা ছুরি নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে। এ ঘটনায় 8 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষের প্রসঙ্গ তুলে তৈমুর আলম বলেন, রূপগঞ্জের কাঞ্চনে গতকাল সরকার দলীয় দুপক্ষের লোকজনের মধ্যে যেভাবে খুনোখুনি সংঘর্ষ হয়েছে, যেভাবে রামদা দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এখন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছি। জনমনেতে আতঙ্ক ঢুকে গেছে। তিনি বলেন, সরকারি দলের মধ্যেই যদি এরকম খুনোখুনি শুরু হয়, অস্ত্র প্রদর্শন হয় আর প্রধানমন্ত্রী যদি ব্যবস্থা না নেন, তাহলে আমাদের নিরাপত্তাও তিনি দিতে পারবেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন যে হবে না, বিরোধী দলের এই কথা প্রমাণিত হবে। সারা দেশে তৃণমূলের প্রার্থীরা এমপি বাহিনী দ্বারা বাধাগ্রস্ত হচ্ছেন। রাতের আধারে পোস্টার খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, চনপাড়াতে আমার পোস্টার লাগাতে দেয়নি। নির্বাচন কমিশন কি শোকজ করবে নাকি অ্যাকশনেও যাবে সেটাও আমরা পর্যবেক্ষণ করছি। তারপর সংবাদ সম্মেলন করে আমরা জাতির সামনে তুলে ধরব। নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবিও জানান তৈমুর আলম। তিনি বলেন, 2018 সালেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তারা ছিলেন কেবল সাক্ষী গোপাল, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেবল ডাইনে বায়ে ঘুরছে। কারো কোনো অভিযোগও শুনেনি, ব্যবস্থাও নেয়নি। কারো
কারণ তাদের সেই ক্ষমতা দেওয়া হয়নি। আমাদের দাবি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক, যাতে কোনো অপরাধ বা সন্ত্রাস সংঘটিত হলে, জোর করে সিল মারলে, ব্যালট ছিনতাই বা কোনো কারচুপি হলে সেনাবাহিনী আইনগত ব্যবস্থা নিতে পারে। জনগণ যেন সেনাবাহিনীর কার্যকলাপে মনে করেন যে সেনাবাহিনী আসছে একটা সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য। কেন্দ্রে ভোট জালিয়াতি হয় দাবি করে তৈমুর আলম আরো বলেন, সেনাবাহিনী যেন রাস্তাঘাটে না ঘুরে কেন্দ্রে অবস্থান করতে পারে, নতুবা সেনাবাহিনী নিয়োগ করেও কোনো লাভ হবে না। বন্ধুরা, এই মির্জাফর তৈমুর আলম বিএনপির সাথে গাদ্দারি করে আওয়ামী লীগের নির্বাচনে গিয়েছে, এখন নিজেই পস্তাচ্ছে। আমও হারালো, ছাড়াও হারালো। কি বলেন আপনারা এই তৈমুর আলমকে নিয়ে একটি অবশ্যই কমেন্টস করে যাবেন। এদিকে বিএনপির আরেক মির্জাফর, যে বিএনপিকে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে গিয়েছে, মির্জা ফখরুলরা, মির্জা আব্বাসরা জেলে মরছে, আর এই মির্জাফর নির্বাচনে আসার জন্য জেল থেকে সরকার তাদেরকে ছেড়ে দিয়েছে। এই মির্জাফর তৈমুর আলম বলেছে যে বিএনপিকে নাকি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, ক্ষমতায় আসতে হলে বিএনপিকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বলেছেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া নৌকার প্রার্থী হওয়া মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। নাম অনেকটা সুন্দর লাগলো, আসলে এই একটা বড় ধরনের মির্জাফর, এই জমানার শ্রেষ্ঠ মির্জাফর এই শাহজাহান ওমর। সে বলছে যে বিএনপিকে নাকি আরো অনেকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু অপেক্ষা করলেই বা কি হয়েছে, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবে, তারপরও দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ এই জীবন তো শেষ জীবন নয়, পরবর্তী জীবনেই সফলতাই মানুষের আসল সফলতা। কি বলেন দর্শক, নিশ্চয়ই তা কমেন্টস করে জানাবেন।